দ্য ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025, আমরা 2025 সালের এই কিছুদিন আগে যে ফাইন্যান্স অর্ডিন্যান্স এবং সেটা রিভাইজ বা অ্যামেন্ডেড একটা ভার্সন আমরা দেখতে পেলাম। তো সেটার অলরেডি 3টা ভিডিও আমি অলরেডি আপ করেছি। তো সেইখানে কিছু কমেন্ট বক্সে বেশ কিছু কোশ্চেন পেলাম। তার মধ্যে একটা ছিল যে ধারা 67, 2023 সালের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, তার ধারা 67-তে ছিল যে আপনি যদি ব্যাংক ব্যতীত, ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ব্যতীত অন্য কোনো জায়গা থেকে টাকা ঋণ নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংক ট্রান্সফার অথবা অ্যাকাউন্ট পেজ ক্রস চেকের মাধ্যমে হতে হবে। এই যে আছে কথাটা, এটা প্রযোজ্য, শুধুমাত্র এটা এক্সেপশন ছিল স্বামী স্ত্রী, বাবা মা, সন্তান, এগুলো ছিল। এখন এর সঙ্গে আপন ভাই বোনও অ্যাড করা হয়েছে। এই কথাটাই অনেকে বলছিলেন যে এখানে আপন ভাই বোনের থেকেও টাকা যদি লোন নেওয়া হয়, ঋণ নেওয়া হয়, এবং সেটা যদি ক্রস চেকে নাও হয়, তাও এটা অ্যাকসেপ্টেবল হবে। সো এটা আবার রিপিট করলাম, গত সেশনেই ছিল, বাট আবারও আপনাদেরকে একটু আমরা এটা আলাপ করলাম। এরপরে দেখুন, আর একটা বিষয় নিয়ে আপনারা কোশ্চেন করেছিলেন। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আছে। সেটা হচ্ছে এখানে 54 নম্বর সংশোধন, যেটা হচ্ছে 2023 সালের আইনের 72 নম্বর সেকশনে। আপনারা আগে খেয়াল করেছেন কিনা যে আগে কিন্তু আপনার হচ্ছে ছিল শুধু আইএফআরএস। এখন আপনারা খেয়াল করে থাকবেন যে আইএফআরএস সাথে আর একটা নতুন করে অ্যাড করা ছিল গত আপনার ফাইন্যান্স অ্যাক্টেই, লাস্ট ইয়ার, যেটা আপনার ফাইন্যান্স বিল উত্থাপিত হয়ে ফাইন্যান্স অ্যাক্ট আসছিল, সেখানেই ছিল। এটা আবারও নতুন করে এমফাসিস দেওয়া হয়েছে, এখানে যোগ করা হয়েছে আইএফআরএস ফর এসএমই। আইএফআরএস ফর এসএমই কেন আসছে এটা আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে আইএফআরএস হচ্ছে বড় কোম্পানিগুলোর জন্য, আমরা যেসব লিস্টেড কোম্পানি বা পাবলিক ইন্টারেস্ট এন্টিটি বা পাইগুলো দেখে থাকি, তাদের জন্য প্রযোজ্য। তবে পায়ের ডেফিনেশন এফআরসি চেঞ্জ করতে যাচ্ছে ইনশাল্লাহ, এটা আপনারা দেখতে পারবেন। সেখানে আইএফআরএস ফর এসএমই, যেটা সম্ভবত আমারই একমাত্র ওয়ার্ল্ডের অন্য অন্য ইউটিউব চ্যানেলে পাবেন, বাট আইএফআরএস এসএমইর প্রায় আপনার 20টার মতো ভিডিও অলরেডি আছে। এটা আমি ট্রেন দ্য ট্রেনার আইএফআরএস ফাউন্ডেশনেরই 5 দিনের এক্সক্লুসিভলি ট্রেন দ্য ট্রেনার টর কোর্স করেছিলাম। তো সেটা এখন অনেক কাজে লাগবে, কারণ নতুন করে আমরা যখন এই যে বাংলাদেশের যে ট্যাক্স ডোমেইনটা চেঞ্জ আসছে, ধারা 73-এ কিছু কিছু চেঞ্জ আসবে, আপনার এফআরসির পাইয়ের ডেফিনেশন চেঞ্জ আসবে, তখন আইএফআরএস ফর এসএমই অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। তাহলে এখন ইনকাম ট্যাক্স কিন্তু স্বীকৃতি দিচ্ছে যে আইএফআরএস কমপ্লাই করতে হবে। আইএফআরএস এর ভিতরে আছে আইএস এবং আইএফআরএস। একই সঙ্গে সঙ্গে আমরা ব্যাংকের জন্য আইএফআরএস 9-এর অ্যাপ্লিকেশন 2028 সাল থেকে দেখব। আর নতুন করে বিমা কোম্পানি আইন সংশোধন হচ্ছে, সেখানে কিন্তু আপনার কথা আসছে এখন আইএফআরএস 17 ইমপ্লিমেন্টেশন। সো এইগুলো ইম্পর্টেন্ট। যাই হোক, এই আইএফআরএস ফর এসএমই হচ্ছে ছোটো কোম্পানির জন্য, অ্যান্ড এসএমইর ডেফিনিশনটা বাংলাদেশে এক এক অথরিটি একরকম দিয়েছে। এটা নিয়ে এখন একটা জায়গায় আসতে হবে যে এটা আসলে এনলিস্টমেন্ট বা অডিটর অ্যাকাউন্টেন্টদের এনলিস্টমেন্ট যদি এফআরসি থেকে হয়, এফআরসি হয়তো এটা ভূমিকা নিয়ে এই সমস্ত অথরিটির সাথে এই কথা বলে এসএমই ডেফিনেশন ডিফাইন করলে আমরা আইএফআরএস ফর এসএমই, যেটা 35টা সেকশন মাত্র আছে, এবং এই মেইন আইএফআরএস যেখানে 16-17 পাতা, আর এখানে মাত্র 215-20 পাতার ভিতরেই হচ্ছে আইএফআরএস ফর এসএমই, এবং 35টা সেকশন 1 থেকে 35। এটা অনেক ইজিয়ার এবং ইজি টু ইমপ্লিমেন্ট। সো আমরা আশা করি যে যখনই আমরা আইএফআরএস ফর এসএমইর ডেফিনিশনটা একটা ইউনিফর্মিটি আসবে, তখনই আমরা হয়তো দেখতে পারবো যে ওই সব কোম্পানিগুলোর মেইন ভার্সন অফ আইএফআরএস ইমপ্লিমেন্টেশন না করে আইএফআরএস ফর এসএমই করতে হবে। এটা আপনাদের একটু বলে রাখলাম। আর নর্মালি এই যে দেখেন এখানে আছে যেমন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস, আইএফআরএস ফর এসএমই, সব জায়গায় কিন্তু আইএফআরএস ফর এসএমই আসছে। এবং এখানে এই যে ধারা 73-এ যেটা বলছিলাম, এখানে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং আইএসএ অনুসারে নিরীক্ষা হবে, এবং আইএফআরএস এবং আইএফআরএস ফর এসএমই প্রযোজ্য ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হবে। তবে শর্ত থাকে যে আপনার অনধিক 5 কোটি টাকার গ্রস প্রাপ্তি রয়েছে, মানে 5 কোটি টাকা নাই এমন কোনো ফার্ম, অর্থাৎ পার্টনারশিপ ফার্ম, ট্রাস্ট, ব্যক্তিসংঘ, অ্যাসোসিয়েশন অফ পার্সন, ফাউন্ডেশন, সমিতি অথবা সমবায় সমিতি, তাদের জন্য এটা প্রযোজ্য হবে না। এটা হবে 5 কোটি টাকার উপরের জন্য। ঠিক আছে? সো এইটা আমরা একটু দেখে নিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আরেকটা যে পরিবর্তন 102, এই 102 নম্বর সেকশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের একটা কোশ্চেন, এরিয়া অফ কোশ্চেন ছিল। আমি ওইটা একটু 102-এ আপনাদেরকে দেখাচ্ছি।
এই যে দেখেন 102, 102তে কি বলা আছে, আমি যদি মেইন আইনটাতে চলে যাই, এখানে দেখবেন একটা পরিবর্তন আছে। এখানে বলা আছে হচ্ছে যে আপনার হেডিংটা হচ্ছে সঞ্চয়ী আমানত বা স্থায়ী আমানত ইত্যাদি হতে কর্তন, অর্থাৎ এফডিআর বা এই ধরনের এফডিআর ফর্মে যদি টাকা জমা রাখে, এখানে লাস্ট যে অ্যামেন্ডেড ইয়ে ছিল ইনকাম ট্যাক্সের যে আইনটা ছিল, সেখানে 3টা কলাম ছিল। প্রথম কলামটা ছিল ট্রাস্ট, ব্যক্তিসংঘ এবং কোম্পানির ক্ষেত্রে 20%। সেকেন্ড কলামটা ছিল, সেকেন্ড যে এই রোটা ছিল, সেকেন্ড রোটা ছিল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সরি বা বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড সেক্রেটারির ক্ষেত্রে 10%, আর অন্য অন্য ক্ষেত্রে 10%। এখানে এই যে 1, 2, 3 দুইটা অমিট করা হয়েছে নতুন আইনে। এখানে যেহেতু চার্টার অ্যাকাউন্টেন্টস ইনস্টিটিউট আমাদের আইসিএবি অথবা চার্টার সেক্রেটারি এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর ক্ষেত্রে আসলে ট্যাক্সের কোনো কোনো ক্ষেত্রে 3 নেওয়ার বাধ্যবাধকতা নাই, বিভিন্ন কারণেই এইটাকে অমিট করা হয়েছে। সো এটা নিয়ে আপনাদের একটা কোয়ারি ছিল, এটা আমি একটু অ্যান্সার দিলাম। এবার আসেন আপনারা হচ্ছে যে সেকশন 116তে আপনাদের একটা কোয়ারি আছে। সেকশন 116 যদি আমরা যাই, দেখেন সেকশন 116তে একটা জিনিস খেয়াল করেন। এখানে বলা হয়েছে যে আপনার হচ্ছে 116তে যেটা আছে, বিদেশি ক্রেতার এজেন্ট প্রদত্ত কমিশন বা পারিশ্রমিক হতে কর কর্তন। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আপনি যদি কোনো রকম স্পেশালি রপ্তানি করেন এবং রপ্তানির ক্ষেত্রে আপনার যে এজেন্ট থাকে, যেটাকে আমরা বাইং হাউস বা অন্যগুলো বলি বা এজেন্ট বলি, সেই এজেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, বিদেশি ক্রেতার এজেন্টকে প্রদত্ত কমিশনের পারিশ্রমিক হতে আগে 10% কাটা হতো, সেটি কমিয়ে 7.5% করা হয়েছে। এটা নিয়েও আপনারা একটু কোশ্চেন করেছিলেন। সো এই 7.5 থেকে এটা 10-এ চলে আসছে। সো এটাও আমরা দেখতে পেলাম। এরপরে আপনাদের আরেকটা সেকশন নিয়ে আপনারা ডিসকাশন করেছিলেন, কোশ্চেন করেছিলেন, সেটি হচ্ছে 152 নম্বর সেকশন। তো 152তে যাওয়ার আগে আমরা একটু 152 নম্বর সেকশনে 152 নম্বর সেকশনে দেখেন, আমি মেইন আইনটা বের করছি। আপনারা যখন এই সংশোধনীটা পড়বেন, আপনারা ফাইন্যান্স অর্ডিন্যান্সটা যখন পড়বেন, তখন আপনারা চেষ্টা করবেন যে মূল বইটা সামনে রেখে মূল বইয়ের সাথে কোথায় পরিবর্তন আসলো। এখানে দেখেন, আপনারা আগে কোশ্চেন করেছেন যে 152তে সিগারেটের ব্যাপারে যে পরিবর্তনটা আসছে, সেটা হচ্ছে, এটা নিয়ে একজনের কোশ্চেন ছিল, উনি সম্ভবত সিগারেট কোম্পানিতে চাকরি করেন। সেটা হচ্ছে 152 নম্বর সেকশনে ছিল যে সিগারেট প্রস্তুতকারকের নিকট হতে অগ্রিম কর সংগ্রহ। এখানে বলা আছে যে যেটি অগ্রিম কর সংগ্রহ করার কথা ছিল 4%, সেটি হচ্ছে এখন 5%-এ উন্নীত করা হয়েছে। অর্থাৎ সিগারেট যারা উৎপাদন এবং বিক্রি করবে, তাদের আসলে আপনার 3 থেকে 5%-এ উন্নীত করা হয়েছে। সো এই পরিবর্তনগুলো আপনারা একটু দেখেন। এরপরে আমি আশা করি যে আরও বেশ কিছু, স্পেশালি আপনার ন্যূনতম করের যে সেকশনটা, এটা নিয়ে হয়তো ডিটেইল আলাদাভাবে কথা বলতে হবে, কারণ এখানে একটু অন্য পরিবর্তন আসছে। এবং আরেকটা জিনিস নিয়ে একটু ডিসকাশন করার পরিবর্তন হবে, যেটা হচ্ছে ট্যাক্স ডের পরে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আগে বলা ছিল যে কোনো রকম অ্যালাউ পাবে না, সব ডিসঅ্যালাউ হয়ে যাবে, কোনো রকম এক্সামশন পাবে না। সেই ক্ষেত্রে এই ট্যাক্স ডের সংজ্ঞার জায়গায় বলা হয়েছে রিটার্ন দেওয়ার পূর্বে। এখানে একটু বন্ধনীতে চেঞ্জ আসছে, এবং এই চেঞ্জের ইম্প্যাক্টটা নিয়েও আলাপ করব। সো আজকে একটা কুইক ভিডিও ছুটির দিনে করে দিলাম, আশা করি আপনারা এটা ফলো করতে থাকবেন। পরবর্তী ভিডিওতে ন্যূনতম কর এবং আপনাদের হচ্ছে যারা হচ্ছে চাকরি করেন, তাদের যে এইচআর ডিপার্টমেন্ট যে মান্থলি স্যালারি থেকে কিভাবে গড় ট্যাক্স কাটবেন, কতটুকু কেটে রাখবেন, সেই ক্যালকুলেশন সহ বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।